আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, ক্যান্টনমেন্টের খবর কি, যেটিকে আমরা উত্তরপাড়া বলি। বিশেষ করে ঢাকা ক্যান্টনমেন্ট, সাভার ক্যান্টনমেন্ট, কুমিল্লা ক্যান্টনমেন্ট, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট, এগুলোতে কি হচ্ছে, সেনাবাহিনীর মধ্যে কি ঘটছে, এবং সেনাবাহিনীর মধ্যে যে বিরোধ, সেটি নিয়ে দেশের বাইরে থেকে ইউটিউবাররা, ফেসবুকাররা বা সামাজিক মাধ্যমে যাদের গত ১ বছর ধরে যথেষ্ট প্রভাব রয়েছে, এবং এই সামাজিক মাধ্যম ব্যবহার করে অনেকে রীতিমতো কোনো একটি রাষ্ট্রের স্রষ্টা, কোনো একটি দেশের প্রধানমন্ত্রী কিংবা কিং মেকার হিসেবে ইতিমধ্যে যারা নিজেদেরকে মনে করেন, এবং তাদের যারা লক্ষ লক্ষ ভক্ত অনুরাগী রয়েছেন, তারাও তাদেরকে ঠিক ওইভাবেই মনে করেন যে তারা অসাধ্য সাধন করতে পারেন। তো এই মানুষগুলো, বেশ কয়েকজন মানুষ, আপনারা সবাই তাদের নাম জানেন, তারা ক্রমাগত অপপ্রচার চালাচ্ছে ক্যান্টনমেন্টের বিরুদ্ধে, এবং সেই অপপ্রচারের প্রেক্ষিতে আমাদের সেনাবাহিনীর যে ক্ষয়ক্ষতি হয়েছে, সেনাবাহিনীর সম্পর্কে মানুষের যে ভয়, আতঙ্ক, যেটা দরকার, খুব বেশি দরকার। তারপরে সেনাবাহিনী আপনার আমার দুলাভাই হবে না, তারা আপনার আমার ভগ্নিপতি হবে না, তারা আপনাকে সকাল বিকাল পোলাও কুরমা খাওয়াবে না। সেনাবাহিনী সমাজে যখন বিশৃঙ্খলা তৈরি হবে, তখন শক্ত হাতে সেই বিশৃঙ্খলা দমন করবে। দেশ যখন বহিঃশত্রু দ্বারা আক্রমণ হবে, তখন তারা নিজেদের জীবন বিলিয়ে দেবে, এবং দেশের প্রয়োজনে আমরা যারা দেশ বিরোধী কাজ করব, আমাদেরকে ডাইরেক্ট শুট করার ক্ষমতা তাদের আছে। এটাই রাষ্ট্রের বিধান, এবং এর জন্য কোনো আদালতে কখনো তাদের বিরুদ্ধে চাকরির কালীন সময় বা চাকরির পরে কোনো প্রশ্ন তোলা যাবে না। এই ইনডিউমিনিটি দিয়েই সেনাবাহিনী গঠন করা হয়, তৈরি করা হয়, আজ না হাজার বছর আগের থেকে। তাদের ভুল হয়, ভ্রান্তি হয়, কিন্তু সেগুলো শাসন করার জন্য, সেগুলো নিয়ন্ত্রণ করার জন্য, সেগুলোর বিচার করার জন্য আলাদা আইন আছে, আলাদা কোর্ট আছে, কাচারি আছে ক্যান্টনমেন্টের ভিতরে। এই যে সেনা আইন, এর বাইরে গিয়ে আমাদের যে সিভিল প্রসিডিউর কোড রয়েছে বা ক্রিমিনাল প্রসিডিউর কোড রয়েছে, এখানে আসলে এই জিনিসগুলো হয় না। এখন যে কাজটি করা হচ্ছে এই সময়টিতে, সেটা হলো ট্র্যাডিশনাল যে সেনা আইন, সেনাবাহিনীর সদস্যদের বিচার এবং তাদের জীবন আচরণ, তাদের কর্ম, তাদের অধিক্ষেত্র, তাদের বাসস্থান, সব কিছু রীতিমতো সিসিং ফাঁক করে দেওয়ার জন্য গত 1 বছর ধরে এই সামাজিক মাধ্যমে যে ক্রমাগত প্রচার, ক্রমাগত প্রোপাগান্ডা, এবং যে ক্রমাগত যাকে বলা হয় উস্কানি চলছে, তার ফলে কি হলো, পরিপূর্ণ ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী গত 1 বছর ধরে মাঠে থাকা সত্ত্বেও তারা বলতে গেলে অনেকটা অসহায়ের মতো নীরব দর্শক হয়ে কিংবা পথচারী হয়ে টহল দিয়ে যাচ্ছে শুধু। কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে ঠিক আইন শৃঙ্খলার উন্নয়ন এবং জনগণের আস্থা, বিশ্বাস এবং ভালোবাসার যে প্রতীক হিসেবে সেনাবাহিনীকে কল্পনা করা হয়, সেই জায়গাটা এখন এমন একটা জায়গাতে চলে এসেছে যেটা রিগেইন করা সত্যিকার অর্থে সেনাবাহিনীর জন্য দুষ্কর, এবং আগামীতে বহু বছর সময় লাগবে। এটা হলো এই অপপ্রচারের ফল। 2 নম্বর হলো যে সেনাবাহিনীর পক্ষে আমাদের এই সামাজিক মাধ্যমে বলতে গেলে যে অপপ্রচার হচ্ছে, তার কাউন্টার প্রচার করার কোনো লোক নেই, কেউ নেই, বিভিন্ন কারণে নেই। প্রথমত যদি এটা করা হয়, বলা হবে যে সে ডিজিএফআই এজেন্ট, দালাল, সেনাবাহিনীর দালাল, ঘরের খেয়ে কেন বোনের মোষ তাড়াতে যাবে, এক। 2 নম্বর হলো যে সেনাবাহিনীর যে গোয়েন্দা সংস্থাগুলো আছে, তারা সাধারণত এই ধরনের কাজে অভ্যস্ত নয়। আমাদের সমাজে যারা সত্যিকার অর্থে ইনফ্লুয়েন্সিয়াল সাংবাদিক, বুদ্ধিজীবী, যাদের কথা শুনে মানুষ বিশ্বাস করে, তারা কখনোই এই ধরনের সেনা গোয়েন্দা বা সেনাবাহিনীর এদের সাথে কখনো সংযোগই রক্ষা করে না। সেনাবাহিনী কখনো এদের কাছে আসতে সাহসই পায় না। যেমন ধরুন একজন সিরাজুল ইসলাম চৌধুরী,
কিংবা ধরুন যে কোনো একজন বাংলাদেশের সম্মানিত ব্যক্তি ছিলেন, যেমন বদরুদ্দিন ওমর মারা গেলেন। তো এদের সঙ্গে বদরুদ্দিন ওমরের কাছে গিয়ে সেনাবাহিনীর ডিজিএফআই ডিজি দেখা করবেন, কথা বলবেন, এটা কিয়ামত হয়ে যাবে, এটা সম্ভব না। কিংবা ধরেন নুরুল কবির সাহেব আছেন, এখন নুরুল কবির সাহেব যদি একটা কথা বলেন, তিনি প্রথমত তিনি ওই অপপ্রচারকারী তাদের বিরুদ্ধে তিনি কোনো কথা বলবেন না, এটা তিনি সেই লেভেলের না, তার কি দরকার? তো তার দরকার নেই। কিংবা নুরুল কবির সাহেবের মতো মানুষ, তিনি কেন সেই পিনাকি, ইলিয়াস এদের কাউন্টার কথা বলতে যাবে? সে বললো যে ওরা যদি আমাকে গালিগালি করতে মেরেও ফেলে, তবু আমি আসলে তাদের পর্যায়ে বলতে পারবো না। এটাতে প্রথমত তিনি এই লেভেলের না। দ্বিতীয়ত, সেনাবাহিনী, রাষ্ট্র বা কোনো পক্ষের দালালি করার মতো যে ব্যক্তিত্ব লাগে বা কারো পক্ষে একেবারে যতটুকু সত্য তুলে দরকার অতটুকু তো তারা করছেন, আমরাও করছি। তো আমি জাস্ট ওনাকে একটা উদাহরণ দিলাম যে ওনার মতো অন্যান্য যারা আছেন তারা কখনোই এরকম সেনাবাহিনীর পক্ষে গিয়ে একেবারে ওয়াকারের পক্ষে কথা বলবেন, সেনাবাহিনীর পক্ষে কথা বলবেন, ডিজিএফআই এর পক্ষে কথা বলবেন, এটা আসলে হয় না। সেনাবাহিনীর অবলম্বন বলতে তাদের একটা আইএসপিআর আছে, এবং সেই আইএসপিআরে যারা কর্মকর্তা আছেন তারা যদি এমনি আসলে তাদের যে ড্রাফটগুলো হয় সেই ড্রাফটগুলো ভালো মানের না, সুখপাঠ্য না, তারা যা বলেন ওটা মনোযোগ সহকারে পড়া যায় না। বাংলাদেশে যাদের ধরেন কলমের হাত আছে, তারা যদি আইএসপিআর যদি মনে করেন যে গোপনে হুমায়ুন আহমেদের মতো বা ইমদাদুল হক মিলনের মতো যারা খুব চমৎকার ভাষায় লেখেন, গল্পের মতো করে লেখেন, তাদের নিকট থেকে মানে তারা যা বলতে চান এই বিষয়গুলো লিখিত আকারে যদি আনা হতো, এবং সেগুলো যদি আইএসপিআর মানে সেই প্রথম পাতায়, প্রথম আলোর প্রথম পাতায়, বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতায় এইভাবে তারা প্রকাশের ব্যবস্থা করতে মানুষ কিন্তু পড়তো। কিন্তু আইএসপিআর যেভাবে মানে সংবাদ বিজ্ঞপ্তি দেয় ওটা আসলে কেউ পড়ে না। ফলে কি হলো, ওখানে যে সকল কাউন্টার জবাব আসে, যা কিছু আসে, এটা জনগণের কোনো দৃষ্টি আকর্ষণ করে না, কেউ পড়েও দেখায় না। ফলে কি হলো, এই যে গত 1 বছর কিংবা অতীতে এই সেনাবাহিনীর বিরুদ্ধে যে সকল প্রচার চলেছে, প্রোপাগান্ডা চলেছে, সেই প্রচার এবং প্রোপাগান্ডা এমন একটা জটিল অবস্থা তৈরি করে ফেলেছে। ফলে সেনাবাহিনীর যে 72 থেকে এ পর্যন্ত কিংবা পাকিস্তান জামানা থেকে এ পর্যন্ত টোটাল সেনাবাহিনীর যেটিকে ইংরেজিতে বলা হয় লিগেসি, ঐতিহ্য, সেই ঐতিহ্যটা আসলে একেবারে ডাউনগ্রেডে চলে গেছে। এটা হলো বাস্তবতা। 2 নম্বর হলো যে সেনাবাহিনীর অনেক মেশিনারিজ আছে। প্রথমে যখন এই সমস্যাগুলো তৈরি হলো, সেনাপ্রধানকে নিয়ে, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে নিয়ে যখন অকথ্য ভাষায় গালাগাল দেওয়া হলো, খুব মানে গালাগাল দেওয়া হলো, তারা যদি সেই রাজনৈতিক ব্যক্তিদের মতো কৌশলী হতেন, তারপরে ব্যবস্থা নিতেন, এই রাষ্ট্রের হাতে অনেক শক্তি, মানে টু শব্দ করার একেবারে সময় ছিল না। আপনাকে একটা জাস্ট, আমি সাধারণত স্ল্যাং ল্যাঙ্গুয়েজ কখনো ব্যবহার করি না, কিন্তু একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। যেহেতু আমরা গার্মেন্টস ব্যবসা করি, একটা বায়ার্স মিটিংয়ে মানে এক বড় গার্মেন্টস মালিকের ব্যক্তিগত অভিজ্ঞতা। তো গার্মেন্টস মালিকের সঙ্গে বায়ারের কথাবার্তা হচ্ছে, তো গার্মেন্টস মালিক খুব শাউট করছে, এবং খুব কৌশল করছে। আর বায়ার, আমেরিকান বায়ার, মানে ইহুদি। তুমি একটা সময় বলুন যে দেখো, উই আর আমেরিকান জিউস, আমরা আমেরিকান ইহুদি, আমরা তোমাদের বাঙালিদের মতো রক্ত গরম করি না, তোমরা তো ঘুষি দিয়ে জাস্ট রক্ত বের করে ফেলো, নাক ফাটিয়ে ফেলো, সঙ্গে সঙ্গে ক্রিমিনাল কেসে পড়ে যাও। আর আমরা ওটা করি না, আমরা তোমার যে বল, যে বিসি আছে, ওই বিসি চেপে ধরি। ফলে হাত উঁচু করে সারেন্ডার করার জন্য তোমরা মানে মানে প্রস্তুত হয়ে যাও, বা মানে আমি যখনই তোমার বিসি চেপে ধরি সঙ্গে সঙ্গে তুমি সারেন্ডার করার জন্য হাত উঁচু করে ফেলো। তোমাকে কি করে শাসন করতে হয় আমি সেটা জানি, এই বাঙালিদেরকে কিভাবে শাসন করতে হয় সেটা আমেরিকান জিউস আমরা জানি। তোমার সমস্ত অর্ডারগুলো আমি এখন ক্যান্সেল করে দিলাম। এরকম। তো এখন রাষ্ট্রশক্তি সবসময় যে আপনাকে মামলায় যেতে হবে, মোকদ্দমায় যেতে হবে, সবসময় যে আপনাকে কথার জবাবে কথা দিতে হবে, নট লাইক দ্যাট। দেয়ার আর ম্যানি প্রসিডিওর্স। সেই প্রসিডিওর দিয়ে আপনি যে কোনো, আপনার যারা প্রতিপক্ষ তাদের মনে আতঙ্ক তৈরি করতে পারেন, আর সেটা যদি আপনি করতে না পারেন, কারো মুখ যদি বন্ধ করতে না পারেন, সেটা তো আপনার ব্যর্থতা। তো সেই ব্যর্থতাটা সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তাদের বিভিন্ন ডিপার্টমেন্ট এবং অ্যাজ এ হোল দ্য ক্যান্টনমেন্ট,
তারা গত 1 বছর যাবৎ মানে পাহাড়ের মতো তারা ধৈর্য দেখানোর চেষ্টা করেছে। ঠিক আছে, যখন আম জনতা মাস পিউপিল তাদের সাথে ধৈর্য দেখায় সেটা ঠিক আছে, কিন্তু যখন পার্সেন্ট টু পার্সেন্ট, যখন কোনো একটা পার্সন ডিফেম করে বসে 2 লক্ষ বা 2.5 লক্ষ সদস্যের একটা বাহিনীকে, একজন সিঙ্গেল পার্সন যখন সে 2 কোটি মানুষকে কনভিন্স করে ফেলছে একটা বক্তব্য দিয়ে, আর তখন বসে বসে তার আঙ্গুল চুষছে আর লেমন চুষ খাচ্ছে আর বলছে ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, কিংবা মনে মনে বলছে যে ওরা আমার সন্তানের মতো, ওরা আমার ভাইয়ের মতো, ওরা আমার পিতার মতো, তিনি আমার পিতার মতো, তিনি আমার বড় ভাইয়ের মতো, আমি বেয়াদবি করি কি করে, ভবিষ্যতে শিখবে, আল্লাহ তাকে হেদায়েত দান করুক। এগুলো ওয়াজের ময়দানে হয়, এগুলো যুদ্ধের ময়দানে এগুলো হয় না। বাংলাদেশের যে অবস্থা, সেই অবস্থায় আজকের এই যে সেনাবাহিনীর যে দুরবস্থা, সেই দুরবস্থার জন্য সেনাবাহিনীর যে কর্মকর্তা তারা কোনো অবস্থাতে তাদের দায় এড়াতে পারবেন না। এখন রাতারাতি ইচ্ছা করলে এই জিনিসটা হচ্ছে না। ফলে কি হচ্ছে, সাধারণ মানুষের মধ্যে অস্থিরতা তৈরি হচ্ছে, আতঙ্ক তৈরি হচ্ছে, ব্যবসা বাণিজ্যে কেউ সিদ্ধান্ত নিতে পারছে না, সব জায়গাতে একটা ঢিলাঢালা অবস্থা। টিএনও সাহেব দায়িত্ব পালন করছেন না, ডিসি সাহেব দায়িত্ব পালন করতে পারছেন না, এসপি সাহেব ভয় পাচ্ছেন, জেলাতে একজন বিনিয়োগ করবে পারছে না, ঘুষের রেট বেড়ে গেছে, ছোট ছোট কর্মকর্তা ইউনিয়ন পরিষদের সেই সচিব থেকে শুরু করে তহসিলদার পর্যন্ত তারা সবাই এক একজনের মেজর জেনারেল হয়ে গেছেন, এক একজনের লেফটেন্যান্ট জেনারেল হয়ে গেছেন। এইরকম একটা যাকে বলা হয় ক্ষুদ্র ক্ষুদ্র সমাজের প্রত্যেকটা স্তরে এক একটা করে ফ্রাঙ্কানেশনের দানব তৈরি হয়ে গেছে। আর সেই দানব যখন তৈরি হয়ে সারা দেশে দানবীয় তাণ্ডব তৈরি করে ফেলেছে, তখন যখন সবচেয়ে পাওয়ার হাউস এই মুহূর্তে ক্যান্টনমেন্ট সেনাবাহিনী, তো তাদেরকে যখন সরাসরি হিট করে কোনো মানুষ দুর্গন্ধ ছড়ায়, কোনো মানুষ যাকে বলা হয় এখানে নেতিবাচক খবর ছড়ায়, কোনো মানুষ একটার পর একটা বিভ্রান্তি ছড়ায়, তাহলে জমের টেনে মানে আছে না যে মানুষের মুখে জয় মানুষের মুখে ক্ষয়। মানে সেনাবাহিনী সশস্ত্র বাহিনী 1000 বছর ইতিহাসে এতটা সেন্সিটিভ, এখানে যে কোনো একটা গুজব, আমরা সিভিল সোসাইটিতে যেটা গুজব, এটা ভদ্র সমাজে যেটা গালাগালি করবে, সেটা ব্রাহ্মণবাড়িয়াতে গিয়ে ঢাল সুরকিতে পরিণত হয়ে যাবে। আর এটি যদি ক্যান্টনমেন্টে হয়, সঙ্গে সঙ্গে গোলাগুলি শুরু হয়ে যাবে। এটাই একটা ছোট্ট ঘটনা, সেই আনসার বিদ্রোহ আমাদের দেশে, সেই 7ই নভেম্বর, সেই 15ই আগস্ট, তারপরে সেই 1/11, মানে যে ঘটনাগুলো ঘটেছে, যে কুগুলো ঘটেছে, সূত্রগুলো দেখবেন যে একটা গুজব থেকে। খালেদ মোশাররফের মৃত্যু কি দেখেন, বললো যে সে ভারতের এজেন্ট, ভারতের পক্ষে সে কু করেছে, দেশটাকে ভারত দখল করে ফেলবে। পুরো সেনাবাহিনী তছনছ করে আমরা ইতিহাসের অন্যতম একজন শ্রেষ্ঠ বীর মুক্তিযোদ্ধাকে হারালাম, খালেদ মোশাররফকে হারালাম। হি ওয়াজ এ কোয়াইট জেন্টলম্যান, হি ওয়াজ এ কোয়াইট জেন্টলম্যান। আমাদের খালেদ মোশাররফ সাহেবের যে জেন্টেলিটি, সেখানে ওয়াকার সাহেবের জেন্টেলিটির সাথে আরও অনেক গ্রেডের। ওয়াকার সাহেবের সামরিক যে যাকে বলা হয় তার যে লিগেছি, তার যে আউটপুট, তার চেয়ে খালেদ মোশাররফের, কর্নেল তাহেরের আউটপুট অনেক অনেক বেশি, অনেক অনেক বেশি। জেনারেল আবুল মঞ্জুরের আউটপুট অনেক অনেক বেশি, জেনারেল জিয়াউর রহমানের আউটপুট অতুলনীয়। কিন্তু গুজব, শুধুমাত্র এই ক্যান্টনমেন্টের গুজব, সেই গুজবে আমরা তাদেরকে কিন্তু হারিয়ে ফেলেছি। আমরা কোথায় আছি, কোন অবস্থায় আছি, আগামীকাল কি হবে আমরা জানি না। এখনো পর্যন্ত আমাদের রাষ্ট্রের যতটুকু শক্তি অবশিষ্ট রয়েছে, আমাদের মধ্য থেকে যারা কর্তা ব্যক্তি, তারা যদি হুঁশে ফিরেন এবং তারা যদি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে এই দেশ, এই জাতিকে রক্ষা করা সম্ভব। অন্যথায় কি হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানেন না। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে এবার মিয়ানমারের ইউনাইটেড লীগ অফ আরাকান ইউনুস সরকারকে সতর্ক করল। মিয়ানমারের ইউনাইটেড লীগ অফ আরাকানকে আপনারা বহুল প্রচারিত, বহুল পরিচিত আরাকান আর্মি, সশস্ত্র যে সংগঠনটি, মিয়ানমারের যে বিদ্রোহী গোষ্ঠী, এটিকে চেনেন নিশ্চয়। সেই আরাকান আর্মিরই রাজনৈতিক সংগঠন আরাকান রাজ্যের ইউনাইটেড লীগ অফ আরাকান। সেই ইউনাইটেড লীগ অফ আরাকান রীতিমতো ইউনুস সরকারকে বিবৃতি জারি করে সতর্ক করল। অভিযোগ, রাখাইন রাজ্যে আরসা ও আরএসও এর হামলা বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে সতর্ক করেছে। এই খবরগুলো দিচ্ছে ভারতের গণমাধ্যম নর্থ ইস্ট নিউজের চন্দন নন্দীর
একটি গতকালকের স্টোরি। সেখান থেকে যেটি জানা যাচ্ছে, গত 11 অক্টোবর জারি করা বিবৃতিতে ইউএলএ বর্ডার গার্ডস বাংলাদেশের কর্মকর্তাদের বিরুদ্ধে আরএসএ এবং আরএসওকে খাদ্য, অস্ত্র, আকাশপথ নজরদারি এবং সামরিক গোয়েন্দা তথ্য সরবরাহের অভিযোগ এনেছে। ইউনাইটেড লিগ অব আরাকান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে সতর্ক করে বলেছে যে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরএসএ এবং রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আরএসএ এর সামরিক কার্যকলাপ দমন করার জন্য অবশ্যই পদক্ষেপ নিতে হবে, অন্যথায় বাংলাদেশ সীমান্ত এবং আসিয়ান অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠতে পারে। নর্থ ইস্ট নিউজ বলছে, গত 11 অক্টোবর জারি করা প্রেস বিবৃতিতে আরাকান সেনাবাহিনীর রাজনৈতিক ফ্রন্ট ইউনাইটেড লিগ অব আরাকান ইউএলএ রাখাইন রাজ্যের সশস্ত্র আরএসএ এবং আরএসও যোদ্ধাদের অনুপ্রবেশের বিবরণ প্রদান করে, যারা বিকাল 3টার দিকে 3 জন মোটরসাইকেল আরোহীকে অতর্কিত হামলা করে এবং মৌন্ডো অঞ্চলে লেক ইয়াং জংশনের কাছে তাদের একজনকে হত্যা করে। গুলিবর্ষণে অন্য 2 মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। যদিও আরাকান আর্মি এবং ইউএলএ বারবার বর্ডার গার্ডস বাংলাদেশ, বিজিবি সৈন্যদের বিরুদ্ধে আরএসএ এবং আরএসও বিদ্রোহীদের সহায়তা প্রদানের অভিযোগ করেছে, রাখাইন রাজ্যভিত্তিক সংগঠনটি প্রেস বিবৃতিতে দাবি করেছে যে 2টি রোহিঙ্গা গোষ্ঠীর কাছ থেকে জব্দ করা অস্ত্র, গোলাবারুদ এবং সামরিক সরঞ্জাম ইঙ্গিত দেয় যে এই উপকরণগুলো সম্ভবত মিয়ানমারের সামরিক জান্তার দুর্নীতিবাজ কর্মকর্তাদের দ্বারা সরবরাহ বা লাভের জন্য দুর্নীতির মাধ্যমে তাদের কাছে বিক্রি করা হচ্ছে। ইউএলএ একদিকে আরসা এবং আরএসও এবং অন্যদিকে সামরিক জান্তার মধ্যে সমন্বয়ের গুরুতর অভিযোগ এনেছে, সম্ভবত পারস্পরিক চুক্তির অংশ হিসেবে। এছাড়াও দুর্নীতিবাজ বিজিবি অফিসার এবং কিছু সামরিক কর্মীর সমর্থন ত্রিপক্ষীয় সমন্বিত আক্রমণের সম্ভাবনা নির্দেশ করে। বিজিবি, বাংলাদেশ সেনাবাহিনী, এমনকি বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানও আরাকান সেনাবাহিনী বা ইউএলএ এর অভিযোগ অস্বীকার করেননি। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে মনে করিয়ে দিয়ে তারা আরএসএ কে সমর্থনকারী বিজিবি অফিসার এবং ব্যক্তিদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে শনাক্ত এবং ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছে। ইউএলএ উভয় পক্ষের মধ্যে সমস্যাগুলি বৃদ্ধি রোধ করা এবং গঠনমূলকভাবে স্থিতিশীলতা বজায় রাখার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে। বুঝুন অবস্থা। এদিকে বাংলাদেশে অভ্যন্তরীণভাবে প্রতিটি ইঞ্চি মাটিকে অস্থির করে ছেড়েছে ইউনূস সরকার। ওদিকে ক্যান্টনমেন্ট অস্থির, এদিকে ভারত সীমান্ত অস্থির, আমরা সীমান্ত পার হয়ে বৈধভাবে ভারতে যেতে পারি না। ওদিকে মিয়ানমার সীমান্ত, আমাদের যে মিয়ানমার সীমান্ত 271 কিলোমিটার, এর পুরোটাই এই আরাকান আর্মির দখলে বা ইউনাইটেড লিগ অফ আরাকানের দখলে। আজকে রোহিঙ্গা জঙ্গিদের দ্বারা তারা আক্রান্ত হচ্ছে হবার বিনিময়ে, এবং তারা বলছে যে বাংলাদেশ এই রোহিঙ্গা জঙ্গিদের সহযোগিতা করে। ওদিকে জনতার সাথে তারা ফাইট করছে, ত্রিমুখী ফাইট। রোহিঙ্গা জঙ্গি সংগঠন 2টো সংগঠনের কথা বলেছে, ওদিকে ফাইট করছে হচ্ছে মিয়ানমারের সরকারি বাহিনীর সঙ্গে। অভিযোগের তীর বাংলাদেশের দিকে। এই বাংলাদেশ যদি ব্যবস্থা না নেয় তাহলে মিয়ানমার সীমান্ত অস্থির হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেটির ইঙ্গিত দিচ্ছে, সতর্ক করেছে। পরবর্তীতে যদি বাংলাদেশের ওই অঞ্চল, কক্সবাজার অঞ্চলকে অ্যাটাক করে আরাকান আর্মি, তাহলে কি করবে ইউনূস সরকার? আমাদেরকে জলে, স্থলে, পাহাড়, পর্বতে সব জায়গায় বিপদে ফেলেছে ইউনূস সরকার। বাংলাদেশের মানুষ বুঝুন আর না বুঝুন, 4-5 দিয়ে বিপদ আমাদেরকে ঘিরে ধরছে। এই বিপদের শেষ কোথায়? এই বিপদের শেষ সেখানেই। আজকে ইউনূস সরকারের সেফ এক্সিটের প্রশ্ন আসছে। ইউনূস সরকার এই মুহূর্তে ইতালি সফর করছেন, ইউনূস সরকার প্রধান। সেফ এক্সিট নয়, তাকে ধরতে হবে। আজকে গত 15 মাসে বাংলাদেশকে অচল অবস্থায় নিয়ে যাওয়ার জন্য তার বিচার করতে হবে এবং তার পরিষদের বিচার করতে হবে। এই শব্দ, সারা শব্দ উঠাতে হবে এবং এদের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে। মুক্ত করে বাংলাদেশে একটি রাজনৈতিক সরকার কায়েম করতে হবে, এটি চাওয়া উচিত বাংলাদেশের। আমরা আসলে সব দিক দিয়ে 4-5 দিয়ে বিপদ আমাদের ঘনিয়ে আসছে। একমাত্র উপায় ইউনূস সরকার থেকে মুক্ত হওয়া, এছাড়া আমাদের আসলে কোনো উপায় নেই। আজকে মিয়ানমার সীমান্ত সেটি বলছে, মিয়ানমার থেকে একটা নতুন বিপদ আসন্ন, সেই সিগন্যালটা দিল ইউনাইটেড লিগ অফ আরাকান ইতিমধ্যে বিবৃতি দিয়ে। কাজেই
আমাদের বুঝতে হবে বাংলাদেশের মানুষকে যে আমরা কার পাল্লায় পড়ে গেছি। এই মুহূর্তে এ পর্যন্তই।